মূলত আমাদের দেশে অনেক লোকাল টুরিস্টই আছেন যারা ঘুরতে ঘুরতে চিন্তা করেন এখন একটু দেশের বাইরে যাওয়া যাক। তাদের জন্য আজকের ভিডিওটি আশা করি খুবই উপকারী হবে এবং গুরুত্বপূর্ণ। আসসালামু আলাইকুম, আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আমি মোহাম্মদ নাজমুল হাসান রুমি। আজকে একটি গুরুত্বপূর্ণ টপিক নিয়ে আমি আলোচনা করব। যারা টুরিস্ট হয়ে উঠতে চান, আমরা কিন্তু দুই ধরনের টুরিস্টকে আসলে সচরাচর দেখতে পাই। এক ধরনের হচ্ছে যারা বাংলাদেশের ভেতরে বিভিন্ন জায়গা ভ্রমণ করেন, তাদেরকে আমরা নাম দিতে পারি অভ্যন্তরীণ টুরিস্ট বা লোকাল টুরিস্ট। আর যারা দেশের বাইরে ভ্রমণ করেন তাদেরকে আমরা বলতে পারি ইন্টারন্যাশনাল টুরিস্ট। আজকে আমরা আলোচনা করব আন্তর্জাতিক টুরিস্ট কিভাবে হয়ে ওঠা যায়। মূলত বাংলাদেশের অনেক লোকাল টুরিস্ট বিভিন্ন জায়গা ভ্রমণ করতে করতে অনেকটা অভিজ্ঞ হয়ে গেছেন এবং তিতাভোতা হয়ে গেছেন। তো তাদের অনেকেই মাঝে মধ্যে আমাকে প্রশ্ন করেন যে আমি কিভাবে দেশের বাইরে ট্যুর শুরু করতে পারি। তো এই ট্যুর শুরু করার জন্য আপনি কিভাবে প্রস্তুতি শুরু করবেন, তার জন্য আমি এখানে 6টি স্টেপের কথা বলছি। এই 6টি স্টেপ যদি আপনি অনুসরণ করেন তাহলে একজন আন্তর্জাতিক টুরিস্ট হয়ে উঠতে পারেন। প্রথম হচ্ছে, আপনি যদি স্টুডেন্ট বা বিজনেসম্যান বা সার্ভিস হোল্ডার যেই হন না কেন, আপনাকে একটি পাসপোর্ট করতে হবে। একটি পাসপোর্ট আপনি তৈরি করবেন, সেটি 5 বছরের হতে পারে, 10 বছরের হতে পারে। তবে আপনি 10 বছরের পাসপোর্ট করলে কিছুটা খরচ বেশি পড়বে। 10 বছরের করাটাই ভালো। পাসপোর্টের পর আপনাকে কিছু ডকুমেন্টের প্রস্তুতি রাখতে হবে। আপনি যদি স্টুডেন্ট হয়ে থাকেন তাহলে আপনার স্কুল, কলেজ বা বিশ্ববিদ্যালয়ের একটি আইডি কার্ড আপনি আপডেট রাখবেন। অনেকের কিন্তু আইডি কার্ড রেগুলার বা আপডেট করা থাকে না, তো এই দিকটা আপনি একটা খেয়াল রাখবেন। আর স্কুল, কলেজ বা বিশ্ববিদ্যালয় থেকে একটি ফরওয়ার্ডিং লেটার আপনি রেডি রাখবেন। তাহলে আপনার যে কোনো জায়গায় ভিসার জন্য আবেদনের ক্ষেত্রে এই আইডি কার্ড এবং ফরওয়ার্ডিং লেটার আপনি জমা দিতে পারবেন। আপনি যদি বিজনেসম্যান হয়ে থাকেন সেক্ষেত্রে কিন্তু আপনাকে ট্রেড লাইসেন্স আপ টু ডেট থাকতে হবে আপনার কি টিন এবং আপনার ইনকাম ট্যাক্স রিটার্ন। তবে সব দেশের ক্ষেত্রে ইনকাম ট্যাক্স রিটার্ন বা টিন সাবমিট করতে হয় না। যেমন আমাদের পার্শ্ববর্তী দেশ যদি আপনি ভারতে বা নেপালে ভ্রমণ করতে চান, সেক্ষেত্রে কিন্তু আপনার টিন বা ইনকাম ট্যাক্সের সার্টিফিকেট দরকার হয় না বা ইনকাম ট্যাক্স রিটার্নের দরকার হয় না। আর আপনি যদি সার্ভিস হোল্ডার হয়ে থাকেন তাহলে সেক্ষেত্রে আপনি এনওসিটা মানে নো অবজেকশন সার্টিফিকেট এটাকে রেডি রাখবেন। তো যদিও আমরা যখন ভিসার জন্য আবেদন করি তখন কিন্তু শেষ মুহূর্তের কিছুটা আগে এই এনওসিটা আপনার প্রতিষ্ঠান থেকে ইস্যু করে নিতে হবে। আপনি সঙ্গে টিনও রাখতে পারেন। যারা ভালো জব করেন তাদের কিন্তু টিন থাকে, টিন সার্টিফিকেট। এরপরে 3 নম্বরে হচ্ছে আপনি আপনার একটা ব্যাংক অ্যাকাউন্ট ওপেন করবেন। তো ব্যাংক অ্যাকাউন্টটা আপনি সেভিংস অ্যাকাউন্ট করবেন। যারা বিজনেসম্যান আছেন তারা তো কারেন্ট অ্যাকাউন্টও রাখতে পারেন, সেভিংস অ্যাকাউন্টও রাখতে পারেন। আবার কিছু কিছু ব্যাংক আছে যে কারেন্ট অ্যাকাউন্ট এবং সেভিংস অ্যাকাউন্ট প্রায় একই রকম দেখায়। যেমন আইএফআইসির যে আমার অ্যাকাউন্টটা আছে, এটা কিন্তু অনেকটা কারেন্ট অ্যাকাউন্ট এবং সেভিংস অ্যাকাউন্টের মতো কাজ করে। তো সেটা হলে হবে। অন্যান্য ব্যাংকেও থাকতে পারে, আমি জানি না। আইএফআইসির যে আমি ব্র্যান্ডিং করছি বিষয়টা এটা না, আইএফআইসির এই বিষয়টা আমি জানি বলে আপনাদেরকে জানালাম। আর আরেকটি বিষয় হচ্ছে যে যদি আপনি সার্ভিস হোল্ডার হয়ে থাকেন অবশ্যই আপনার একটি সেভিংস অ্যাকাউন্ট থাকবে যেখানে স্যালারি আপনি ট্রান্সফার করবেন না, অর্থাৎ আপনার প্রতিষ্ঠান থেকে আপনি স্যালারিটা ব্যাংক অ্যাকাউন্টে পাবেন। কোনো কোনো প্রতিষ্ঠান আছে যে স্যালারিটা ব্যাংক অ্যাকাউন্টে দেয় না, তো সেক্ষেত্রে আপনি ক্যাশ নিয়ে থাকেন। যদি আপনি ক্যাশ স্যালারি নিয়ে থাকেন তাহলে আপনি একটা স্যালারি স্লিপ অ্যারেঞ্জমেন্ট করবেন লাস্ট 3 মাস বা 6 মাসের। বেশিরভাগ ক্ষেত্রে 6 মাসের স্যালারি স্লিপ হওয়াটাই ভালো। তবে আমাদের নিকটবর্তী যে দেশগুলোতে ভ্রমণ করতে হয় ওইগুলোতে এই স্যালারি স্লিপ লাগে না। একটু ভালো ভালো দেশগুলোতে বা উন্নত দেশগুলোতে যদি আপনি যেতে চান সেক্ষেত্রে এই পে স্লিপ বা স্যালারি স্লিপগুলো দরকার হবে। এরপরে হচ্ছে আপনি কানেক্ট উইথ সাম রিলায়েবল ট্রাভেল এজেন্সি। আপনি নিজেই যেহেতু সব কিছু জানেন না, আপনি একজন লোকাল ট্যুরিস্ট, নতুন ট্যুরিস্ট হয়ে উঠতে চাচ্ছেন, আন্তর্জাতিক ট্যুরিস্ট হতে চান, সেক্ষেত্রে কিছু ট্রাভেল এজেন্সির সঙ্গে আপনার যোগাযোগ রাখা দরকার, যারা বিশ্বস্ত, যারা আপনাকে সঠিকভাবে নির্দেশনা বা গাইডলাইন দিতে পারবে। তো এই ধরনের কিছু প্রতিষ্ঠান যদি যুক্ত থাকেন তখন তারা আপনাকে বিভিন্ন আপডেট দিতে থাকবে যে অনেক সময় ভিসার কোন দেশের ভিসার অফারগুলো থাকে বা বেশি ভিসা দিচ্ছে, এয়ারলাইন্সের টিকিটের দাম কম বা অফারগুলো আছে, এই বিষয়ে আপনি খুব সহজেই অ্যাকচুয়ালি তথ্যগুলো পেয়ে যেতে পারেন এবং এতে আপনার আন্তর্জাতিক ট্যুরগুলো অনেকটা সাশ্রয়ী হবে।
5 নম্বরে বলতে চাচ্ছি অ্যাপ্লাই ফর ভিসা। আপনি যে এই যে ট্রাভেল এজেন্সিগুলোর সঙ্গে যুক্ত রাখলেন এবং আপনার কিছু ডকুমেন্ট যেমন আপনার পাসপোর্ট করলেন, আপনার আইডি, ট্রেড লাইসেন্স বা এনওসি করলেন, টিন করলেন, ইনকাম ট্যাক্স সার্টিফিকেট করলেন, তারপরে ব্যাংক অ্যাকাউন্ট করলেন, তো এইগুলো নিয়ে আপনি কি করলেন, এই ট্রাভেল এজেন্সির ইনফরমেশন নিয়ে বা নিজেই ইনফরমেশন বিভিন্ন ওয়েবসাইট থেকে ঘাটাঘাটি করে আপনি ভিসার জন্য অ্যাপ্লাই করতে পারেন। তবে ইন্ডিয়া বা নেপালের জন্য কোনো ধরনের খুব একটা ঘাটাঘাটির দরকার হয় না। আপনি প্রথমত নেপাল এবং ইন্ডিয়াতে ভ্রমণ করতে পারেন। আমাদের পার্শ্ববর্তী যেহেতু ভারত হচ্ছে কাছে, আপনি যদি একটা ভিসার জন্য আবেদন করেন আপনার প্রায় 1 থেকে 1.5 মাস সময়, বর্তমান সময় লাগছে। অ্যাপয়েন্টমেন্ট নিতে পারেন আপনি 1 দিন 2 দিন পরপরই অ্যাপয়েন্টমেন্ট পাওয়া যাচ্ছে, কিন্তু ভিসা পেতে সময় লাগছে প্রায় 1 থেকে 1.5 মাস। কিন্তু নেপালের ক্ষেত্রে কিন্তু আপনি খুব অল্প সময় ভিসা পেতে পারেন, মানে অর্থাৎ আজকে আবেদন করলেই 2 দিন বা 3 দিনের মধ্যে আপনি সেই আবেদনটা পেতে পারেন। এটা হচ্ছে বাংলাদেশ নেপাল এম্বাসি থেকে। কিন্তু আপনি কিন্তু অন অ্যারাইভাল ভিসাও পেতে পারেন। আপনি যদি এয়ারে ভ্রমণ করেন নেপালে, তাহলে ওখানে এয়ারপোর্টে পৌঁছেই ত্রিভুবন আন্তর্জাতিক বিমানবন্দর, সেখান থেকে অন অ্যারাইভাল ভিসা আপনি পেতে পারেন। তাহলে আপনার যখন পাসপোর্ট হয়ে যাবে দ্রুততম সময় আপনি নেপাল ঘুরে আসতে পারেন, আপনি ঘুরে আসতে পারেন ভারতে, তারপরে আপনি যেতে পারেন শ্রীলঙ্কা, মালদ্বীপের দিকে অথবা থাইল্যান্ডের দিকে। এইগুলোতে আবেদন করলে আপনার জন্য ভিসা পাওয়াটা সহজ হবে। তবে ব্যাংক স্টেটমেন্টের কথাটা একটু ব্যাক করে বলি, ব্যাংক স্টেটমেন্টটা যেন ভারতের ক্ষেত্রে বা অন্যান্য ক্ষেত্রে 3 মাস হলেও চলবে, কিন্তু থাইল্যান্ড বা বড় বড় কান্ট্রিগুলোর ক্ষেত্রে আপনার কিন্তু 6 মাসের স্টেটমেন্ট থাকতে হবে। এবং এক এক দেশের জন্য ব্যাংক স্টেটমেন্টে আপনার কিন্তু ভিন্ন রকম ব্যালেন্স থাকতে হবে, ভিন্ন ভিন্ন। যেমন ভারতের জন্য 20,000 টাকা থাকলেই হবে, নেপালের জন্য আসলে খুব একটা ব্যাংক ব্যালেন্স কাজ করে না। আপনি যদি ক্যাশ টাকা নিয়ে যান, মানে ডলার নিয়ে যান এন্ডোর্স করে, বা আপনি যদি ডুয়েল কারেন্সি কার্ড নিয়ে যান বা ক্রেডিট কার্ড নিয়ে যান, তাহলে হচ্ছে মালদ্বীপের ক্ষেত্রে, শ্রীলঙ্কার ক্ষেত্রে একই কথা। কিন্তু যদি আপনি থাইল্যান্ডের ক্ষেত্রে ভিসা পেতে চান তখন কিন্তু ব্যাংক স্টেটমেন্টে ধরেন 60 থেকে 70 লক্ষ টাকা বা 1 লক্ষ টাকা থাকতে হবে। যদি মালয়েশিয়া এবং সিঙ্গাপুরে যেতে চান সেক্ষেত্রে কিন্তু আর একটু বেশি থাকতে হবে, ধরেন 1,20,000, 1.5 লাখ বা 2 লাখ টাকা, এরকম অ্যারেঞ্জমেন্ট আপনার কিন্তু ব্যাংকে থাকতে হবে। তো যাই হোক, ভিসার কথা বলছিলাম যে নেক্সট হচ্ছে আপনি যদি থাইল্যান্ডেরটা শেষ করতে পারেন তাহলে হচ্ছে মালয়েশিয়া, সিঙ্গাপুর আপনি ভিসা অ্যাপ্লাই করবেন। প্রথমে আপনি মালয়েশিয়া, সিঙ্গাপুর করবেন না, মানে থাইল্যান্ডের আগে কখনোই করবেন না। আগে থাইল্যান্ডের ভিসা অ্যাপ্লাই করেন। থাইল্যান্ডের ভিসা পেলে মালয়েশিয়া এবং সিঙ্গাপুরের ভিসা পাওয়া অপেক্ষাকৃত সহজ হয়। তো এরপরে হচ্ছে আপনি যদি আপনার পর্যাপ্ত টাকা থাকে আপনি কিন্তু মিডল ইস্টের দিকে যেতে পারেন। সৌদি আরবে বড় হজ বা ওমরা হজ করে আসতে পারেন। ওমরা হজগুলো 1 সপ্তাহ হতে পারে, 14 দিনের, 15 দিনের হতে পারে। আপনি 1-1.5 লাখ টাকায়, মোটামুটি 1 লাখ টাকায় হবে না, কিছুটা বেশি লাগবে, 1,30,000 থেকে 50-এর মধ্যে বা 60-এর মধ্যে আপনি ওমরা হজগুলো 14 দিনের প্যাকেজ করে আসতে পারেন। এছাড়া হচ্ছে আপনি এরপরে হচ্ছে আপনি দুবাইতে যেতে পারেন। মিডল ইস্টের যদি অন্য দেশটাতে যেতে চান, দুবাইয়ের ক্ষেত্রে ব্যাংক ব্যালেন্স দেখাতে হয় না, কিন্তু আপনার অন্যান্য ডকুমেন্টসগুলো খুব ভালো দেখাতে হয়। কখনো কখনো অ্যাকচুয়ালি এই ব্যাংক ব্যালেন্সটাও গুরুত্বপূর্ণ কোনো কোনো ভিসার ক্ষেত্রে। যদি আপনি এশিয়ার পরে যদি এই মধ্যপ্রাচ্য ঘুরে ফেললেন, এরপরে আপনি ইউরোপ, আমেরিকা, কানাডার জন্য আপনি আবেদন করতে পারেন টুরিস্ট হিসেবে। 6 নম্বর যে বিষয়টি সেটি অত্যন্ত গুরুত্বপূর্ণ, সেটি হচ্ছে আপনি যে দেশে ভ্রমণ করবেন চেষ্টা করবেন 3 রাত বা 72 আওয়ার্স, 72 ঘন্টা সেই দেশে অবস্থান করতে। আন্তর্জাতিকভাবে এটাকে একটা গুরুত্ব দেওয়া হয়। আপনি যে দেশে ভ্রমণ করেন 1 দিন 2 দিনে কিন্তু আসলে ওই দেশটা কিছুই দেখা যায় না, শুধু যাওয়া এবং আসা হয়, পাসপোর্ট ভারী হয়, কিন্তু এই ভারীর গুরুত্বটা অনেক কম থাকে। যদি আপনি বড় বড় দেশগুলোতে যেতে চান তখন আপনি আগে এই যে এশিয়ার দেশ, মধ্যপ্রাচ্যের দেশ, অবশ্যই ন্যূনতম 3 দিন বা 72 ঘন্টা ওই দেশে অবস্থান করবেন। তো এই বিষয়গুলো যদি আপনি ফলো করেন তাহলে আপনি একজন আন্তর্জাতিক মানের ট্যুরিস্ট হয়ে উঠতে পারবেন। আজকের এই ভিডিওটি আশা করি আপনাদের অনেক উপকারে আসবে যারা আন্তর্জাতিক ট্যুরিস্ট হয়ে উঠতে চান। আপনাদের যদি এই সংক্রান্ত কোনো প্রশ্ন থাকে তাহলে আমাদেরকে ফোন নাম্বারে ফোন করতে পারেন বা মেসেজ করতে পারেন। আমাদের মোবাইল নাম্বার হচ্ছে 01937665449। সাধারণত আমাদের অফিস খোলা থাকে শনিবার থেকে বৃহস্পতিবার সকাল 10টা থেকে বিকেল 6টা পর্যন্ত। এই সময় আপনারা যদি আমাদেরকে কল করেন বা মেসেজ করেন আমরা আপনাদের উত্তর দেওয়ার চেষ্টা করব। আর আপনারা চাইলে এই ভিডিওর কমেন্টস বক্সে কমেন্টস করতে পারেন, আমরা উত্তর দেওয়ার চেষ্টা করব। আপনারা লাইক দিবেন এবং একটি রিকোয়েস্ট থাকছে যে
ভালো লাগলে, ভিডিওটি ভালো লাগলে আপনারা সাবস্ক্রাইব করবেন, বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন। আজ এই পর্যন্তই। ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।